সুখ, সব শীঘ্রই ফিরব, ঠিক আছে? রাখতে নেই। বিশেষ করে তোমাকে একদম রাগা চলবে না। আমার বউ তুমি, রাগ করা বারণ আছে। আমি রাগ করব, তুমি রাগ ভাঙাবে, আর আমি ভালোবাসবো, এটুকুই এনাফ। সহজ ভাষায় নিজ কঠিন আবদারগুলো চাপিয়ে দিল তাসফিন। ফারা প্রতিউত্তরে কিছু বলতে পারল না। থামতে হলো তাকে। ফ্যালফ্যাল করে চেয়ে রইল পুরোটা সময়। আপনি আমাকে ছেড়ে আবার চলে যাচ্ছেন লেফটেন্যান্ট সাহেব? বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল তাসফিনের। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল এমন কিছুই জিজ্ঞেস করবে ফারা, অতঃপর তাই হলো। সুখ? ডাকবেন না ওই নামে, আপনি একদম ভালো মানুষ নন। আমি মোটেও আপনার সুখ নই। যদি সুখ হতাম তাহলে বারবার আমায় ফেলে চলে যেতেন না আপনি। অভিমানী কণ্ঠস্বর, চোখ দুটো অন্যদিনের তুলনায় একটু বেশিই লাজে দেখাচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তাসফিন। এটা আমার ডিউটি ফারা, তুমি ভুলে গেলে তো চলবে না। তোমার হাজব্যান্ড একজন নেভির লেফটেন্যান্ট কমান্ডার, তার কাজ এটাই, মাসের পর মাস বাইরে থাকা। তবে তোমার জন্য। থামুন, আপনি বলবেন না কিছু? অশ্রুসিক্ত নয়নে তাকায় ফারা। মনটা বিক্ষিপ্ত হয়েছে তার। আপনি বারবার কেন এমন করেন লেফটেন্যান্ট সাহেব? আপনার উচিত ছিল আমার সাথে কিছুদিন থাকা, তাই না? তাসফিন চমকিয়ে হাসলো, এগিয়ে এলো, ঘুচিয়ে দিল মধ্যবর্তী দূরত্ব, আলগোছে জড়িয়ে ধরে তাকে। হাসফাস করছে ফারা। আমি খুব শীঘ্র ফিরবো তো সুখ, তোমার মাঝে আমার সমস্ত সুখ রেখে গেলাম। ফিরে এসে শোধ সময় তো বুঝে নেব। তপ্ত দুপুর মানেই এক রোদ ঝলমলে উত্তপ্ত পরিবেশ, যেখানে চারপাশ যেন আগুনের হলকার চলছে। সূর্যের প্রখর তাপে বাতাসেও গনগনে হয়ে উঠেছে, যেন উষ্ণ লোহার পাতার মতো ছুঁতে গেলেই পড়ে দেবে। রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়, গাছের পাতাগুলো ক্লান্ত হয়ে নুয়ে পড়ে, আর দূর থেকে ভেসে আসে কাঠফোটার রোদের মাঝে পথচারীদের ক্লান্ত হাঁটার শব্দ। পিচঢালা রাস্তা উত্তাপে দুলতে থাকে, যেন সৃষ্ট হচ্ছে মরীচিকা। গরমে হাঁসফাঁস করতে থাকা মানুষগুলো ছায়ার খোঁজে ছোটে, কেউ গাছের নিচে আশ্রয় নেয়, কেউ বা ঠান্ডা পানির দোকানে গিয়ে দাঁড়ায়। ঘরের মধ্যে বসে থাকা মানুষটাও ফ্যানের আরাম খোঁজে, তবুও গরমের কাপড় যেন পিছু ছাড়ে না। শুকনো বাতাসের মাঝে মাঝেই ধুলো উড়ে আসে। গরমে ক্লান্ত পশু পাখিরা নীরব হয়ে যায়, আর পুকুরের পানি পর্যন্ত হয়ে যায় উষ্ণ। চারিদিকে এরকম স্তম্ভীরতা নেমে আসে, যেন প্রকৃতি নিজেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এই তপ্ত দুপুরে। কাঁধে ব্যাগ চাপিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে স্নেহা। মনটা আনচান আনচান করছে তার। ফারা নেই, কবে আসবে তাও জানা নেই। ফারাকে ছাড়া অস্থির লাগছে তার। প্রাইভেট পথে গিয়েও আবারও উল্টো পথে হাঁটতে লাগলো স্নেহা। না, সে যাবে না আজকে প্রাইভেটে। মন ভালো নেই, কিছু ভালো লাগছে না। ওই স্নেহা, কোথায় যাচ্ছ? চিরচেনা কণ্ঠস্বর, সায়র ডাকছে তাকে। না, ভ্রু কুঞ্চিত করে তাকালো স্নেহা। এই বেড়া আবার তাকে ডাকছে কেন? এক সময় তার ক্রাশ ছিল, কিন্তু এখন ভাল লাগে না। কি? চলে যাচ্ছ যে? তো কি করব? খ্যাক করে উঠল স্নেহা। সায়র চমৎকার হাসিটি উপহার দিয়ে বলল, বলছিলাম যে চলো কফি খেয়ে আসি। শুনলাম কলেজের পিছন দিকে বড় রাস্তার মোড়ে একটা নতুন কফি শপ খুলেছে। তেতে উঠল স্নেহা, খ্যাক করে উঠল ফের। তোমার যার হলে তুমি যাও, আমাকে একদম ঢং দেখাতে আসবে না। রাগে তেতে উঠল সায়র। এই স্নেহা, এইভাবে কথা বলছো কেন? মুখ বাঁকালো স্নেহা। হ্যাঁ, নিচ্ছি, কারণ তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। শোনো স্যার, আমার পিছু নেওয়া বন্ধ করো। আহম্মক বনে গেল সায়র। 2 দিন আগেও মেয়েটাকে তাকে ভাইয়া বলতো, এখন ডিরেক্ট নাম ধরে বলছে। আর এখন বলছে নাকি ইন্টারেস্ট নেই। এই সরো তো সামনে থেকে। পাশ কাটিয়ে যেতে লাগলো স্নেহা। সায়র চেঁচিয়ে উঠল, যা যা, তোমার মতো ফালতু মেয়ের প্রতি আমার ইন্টারেস্ট নেই। 12 ব্যাটারি কোথাকার। পা থামিয়ে স্নেহা তিরিক্ষি মেজাজে বলে ওঠে, এই সায়ের বাচ্চা, তুই 1 নম্বর 12 খাটের পানি খাওয়া ছেলে। এসেছে আমাকে বলতে, তোকে তো ফারা পাত্তা দিত না, ফালতু একটা। রাগে ফুঁসছে সায়র। মুখ ফুটে কিছু বলতে পারল না। সত্যি এই ফালতু ফাড়ার পিছনে এতটা সময় ওয়েস্ট করেছে সে। এর চেয়ে ক্লাসের রাইয়ার পিছনে সময় দিলে আজকে ডেটিংয়ে যেতে পারত। সায়র অপেক্ষা করলো না, চুপচাপ বেরিয়ে গেল। স্নেহা তো সৌন্দর্যকে দেখেই ফিট হয়ে গেছে, এবার পাক্কা প্রেমটা করেই ছাড়বে। না না, আর ছাড়াছাড়ি নেই, একেবারে বিয়ে করেই ছাড়বে। মেয়েকে বাড়ি দেখতে পেয়ে ভ্রু কুঁচকে নিল শায়লা আহমেদ।
কিরে না, তুই প্রাইভেটে যাসনি? কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে স্নেহা। আসলে মা, আমার না মোটেও ভালো লাগছে না ফারাকে ছাড়া। তপ্ত নিঃশ্বাস ফেললেন শায়লা আহমেদ। এটা কোনো কথা? ফারহা তো গিয়েছে শ্বশুর বাড়ি। এখন কি ওর জন্য তুই পড়াশোনা ছেড়ে দিবি? তোকেও কি শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব? চোখ দুটো চকচক করে উঠল স্নেহার। সত্যি মা, দেখো শ্বশুর বাড়ি যেতে আমার আপত্তি নেই, তুমি চাইলে তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারো। মেয়ের পাকনামো দেখে কান ধরে টেনে ধরল শায়লা আহমেদ। চুপচাপ গিয়ে পড়তে বসবি, আমি নবীনকে পাঠাচ্ছি। আশাহত হলো স্নেহা। শ্বশুরবাড়ি যাওয়ার স্বপ্ন কি চোরাবাড়িতে হারিয়ে যাবে? নীল সমুদ্রের বিলাস বুকে রাজশিক ভঙ্গিতে ভেসে চলছে এক বিশাল জাহাজ, চারপাশে শুধু জলরাশি। উদ্বিগ্নে দিগন্তে মিশে গেছে আকাশ আর সমুদ্রের রেখা। শক্তিশালী ইঞ্জিনের মৃদু গর্জন আর পানির সঙ্গে জাহাজের সংঘর্ষের সৃষ্টি হওয়ার ছড়া ছড়া শব্দ যেন এক মনোমুগ্ধকর সঙ্গীত বাজিয়ে চলেছে। তরঙ্গ একের পর এক ছুটে আসছে, কখনো ধীর কখনো উত্তাল। সমুদ্রের সাগরের বুক চিরে এগিয়ে চলা জাহাজের সঙ্গে ঢেউগুলো যেন খেলা করছে। কখনো সামনের অংশে এসে আছড়ে পড়ছে সাদা ফেনার ছাপটা, আর কখনো পেছনের জলে দোলা দিয়ে মিলিয়ে যায়। জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকে অনুভব করা যায় সেই ঝিরঝিরে বাতাস। লোনা জলকণা মিশে আসে বাতাসের পরশে। নৌঘাটিতে পৌঁছে গেছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। হাতে ফাইলগুলো নিয়ে তার পিছু পিছুই আসছে লেফটেন্যান্ট নাইম ইসলাম। কমান্ডার, এই ফাইলগুলো দেখুন, আপনি একবার রিচেক করে নিন। তাসফিন হাত বাড়িয়ে ফাইলগুলো নিতে নিতে এগিয়ে চলেছে। প্রতি উত্তরে শোধায়, অস্ত্রগুলো কোথায়? কমান্ডার, সেগুলো নৌঘাটিতেই রয়েছে। আপনি যদি একবার সবটা দেখে নিতেন তাহলে আর্মস ডিল অ্যান্ড বা ন্যাশনাল সিকিউরিটি আইনের অধীনে মামলা হতে পারে। এগুলো চোরাচালানের মাল বলতে পারেন। নৌঘাটির ভিতরে নিরাপদ গোদামে সিকিউর স্টোরেজ ফ্যাসিলিটি রাখা হয়। এসব স্থাপনা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই রাখা হয়েছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো তাসফিন। অস্ত্রগুলো সুরক্ষিতভাবে রাখা হয়েছে। আপাতত এগুলো হস্তান্তর করতে হবে। দুজন মানবকে ধরা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত এখনো মুখ খুলছে না তারা। নিস্তব্ধ রাত। যখন চাঁদের আলো মেঘের আড়ালে লুকিয়ে থাকে, তখন আশেপাশে শুধু গভীর অন্ধকার। সারা পৃথিবী যেন নিস্তব্ধ। এক মুহূর্তের জন্য কোনো শব্দ নেই। বাতাসও একপাশেই থেমে গেছে, যেন কোনো শব্দই নেই। রাতের শীতলতা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। তার মধ্যে এক অদ্ভুত শান্তি, যেন কিছুই ঘটছে না, অথচ কিছু একটা চলছে, একটা অবর্ণনীয় গতি। একান্ত নীরবতা। গাছগুলোর ডালপালা একে অপরের দিকে ঝুঁকে পড়েছে, যেন বাতাসের অপেক্ষায়। কোনো পাখি ডাকও শোনা যাচ্ছে না। একমাত্র দূরের নদীর কলকলে শব্দটি যেন জীবনটাকে এই নীরবতার মধ্যে লিখেছে। বাতাসে এক ধরনের নীরবতা মিশে গেছে, যেন প্রকৃতি নিজেও কোনো কিছু বলার অপেক্ষায় আছে। অন্ধকার কক্ষে এক কোণায় বসে আছে এক মেয়ে ফারা। তার চোখে বিষাদের ছাপ, মনে যেন কোনো গভীর দুঃখ। একা নিঃসঙ্গ অনুভব করছে সেই মুহূর্তে তীব্র শূন্যতা। কক্ষের দেয়ালগুলো যেন তার একাকিত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। কোনো শব্দ নেই, কেবল তার হৃদয়ের আওয়াজ, যার প্রতিটা ধ্বনি যেন আরও এক পলক বিষাদ যোগ করছে। চুপচাপ জানালার পাশে বসে আছে ফারা। এটা অন্যায়, অবিচার হচ্ছে তার সহিত। এভাবে একা ফেলে চলে গেল। বিকেলের দিকে আরিফা আহমেদ কল দিয়েছিলেন তাকে। মেয়েটা নিজেকে সংযত করে বছর ভদ্রভাবেই কথা বলেছে। তাসফিনের কথা জানতে চাইলে খুব সূক্ষ্মভাবেই প্রসঙ্গ পাল্টেছে। কেউ জানতেই পারল না ফারার মনের খবরটুকু। কেউ বুঝতে চাইল না তাকে। চাপা অভিমান তৈরি হয় তাসফিনের প্রতি। দরজায় ঢুকে পড়তেই সেদিক পানে দৃষ্টি ফেলল ফারা। আলগোছে জানালার কাছ থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। হলুদ রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে নূপুর। ঠোঁট জুড়ে বিচরণ করছে চমৎকার হাসিটা। আপু, তুমি এখানে আসার পর নূপুরকে আপনি আগে করেই বলছিল ফারা, অথচ নূপুর কি সুন্দর তাকে ছোট বোনের মতো আগলে নিয়েছে। চলো নিচে। একা একা রুমে কি করছো? চলো আমার সাথে। ফারা ফের রুমে এসে সফেদ রঙা ওড়নাটা নিয়ে নিল, ভালো করে জড়িয়ে নিচে গেল। সিঁড়ির কাছে আসতেই নজর এলো ঝুমুরকে। হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। ফারাকে দেখা মাত্রই হাত বাড়িয়ে দিল। এসো ছোট ভাবি।
ছোটভাবে ডাকটা শুনতে ভীষণ মিষ্টি লাগে ফারার নিকটে। ঝুমুর বড় হওয়ার দরুন ভীষণ আদুরেভাবেই কথা বলে তার সহিতে। চলে এসো, একটা জিনিস দেখায়। রুবেলা শেখ এবং রিজওয়ান শেখ ঘুমে বিভোর রয়েছেন। ফারা বুঝতে পারছে না তাহলে ওরা এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? হেসে ফেলল নূপুর। চলো আগে, তারপর দেখতে পাবে। ফারাকে নিয়ে করিডোরের পাশে দিয়ে বন্ধ ঘরে গেল নূপুর এবং ঝুমুর দুজনেই। বন্ধ দরজা, এটা মূলত তাসফির, নূপুর, ঝুমুরের একান্ত ব্যক্তিগত ঘরটা। তালাবদ্ধ ঘরটি খুলে দিল নূপুর। ভিতরে প্রবেশ করলো তিনজন। অন্ধকারে নিমজ্জিত কক্ষটি। ঝুমুর এগিয়ে গিয়ে আলো জ্বালিয়ে দিল। চোখ ধাঁধানো সুন্দর ঘরটা। অবাক নেত্রে চেয়ে রইল ফারা। কক্ষ জুড়ে বিচরণ করছে শৈশবের স্মৃতিগুলো। একপাশে কাঠের তৈরি ছোট্ট কাচের তৈরি আলমারিতে একের পর মেডেল রয়েছে, ক্রেস্ট, সবকিছু তাসফিনের নামে। শৈশবের দারুণ দারুণ ছবি। অপর পাশে নূপুর এবং ঝুমুরের প্রাপ্তিগুলো। তারা এগিয়ে গিয়ে ছুঁয়ে দিল সবকিছু। এগুলো সব আমাদের ছোটবেলার স্মৃতি। ভাবলাম তুমি যখন এসেছো তোমাকে দেখাই। ফারা চরম আশ্চর্যজায়িত হয়ে সবটা দেখলো। অবাক নেত্রে বিস্ময় নিয়ে শুধালো, তোমাদের ভাইয়া তো দারুণ ব্রিলিয়ান্ট ছিল আপু। ঝুমুর হেসে ফেলল, সম্মতি প্রকাশ করে বলল, হ্যাঁ ভাইয়া, খুব ব্রিলিয়ান্ট বা ব্রাইট স্টুডেন্ট বলতে পারো। মুখখানি চুপসে আংশিক হয়ে গেল ফারার। এত ব্রিলিয়ান্ট মানুষের বউ নাকি ফেলটুস কুমারী ফারা? চাহ, এটা মানা যায় না। আচ্ছা, বাই এনি চান্স কখনো যদি কোথাও কেউ জিজ্ঞেস করে আপনার স্টুডেন্ট লাইফে কেমন রেজাল্ট করতো, তখন তাসফিন কি বলবে? তা এরকম হয় নাকি? মানুষের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এসে জিজ্ঞেস করবে এরকম আজাইরা কথা? নিজ ভাবনায় মগ্ন ফারা। কি আজাইরা ভাবনা তার! এখন তো উচিত মুখ ঝামটা দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়া। তাসফিন আসুক একবার, ফেলে যাওয়ার বদলে শোধটা আসলে তুলে নিবে সে। রাগে দুঃখে গজগজ করতে করতে রুমে গেল ফারা। টেবিলের উপরে সাদা কাগজের টুকরো দেখে অবাক হলো। কাগজ খুলতেই দেখতে পেল স্পষ্টভাবে লেখা। লজ্জায় হা হয়ে গেল ফারা। এই লোকটা এত ঠোঁটকাটা কেন? কিভাবে বলছে রে? নিশ্চিত হলো ফারা। বারবার শুকনো ঢোক গিলল সে। আগে তো এমন করেনি। এই লেফটেন্যান্ট সাহেবের কি একটু লজ্জা নেই? একটা মিষ্টি সকাল মানেই যেন স্নিগ্ধতা আর প্রশান্তির ছোঁয়া। ভোরের নরম আলো ধীরে ধীরে চারপাশেই ছড়িয়ে পড়ে। গাছের পাতাগুলো শিশির বিন্দু চিকচিক করে ওঠে। হালকা বাতাস শরীর ছুঁয়ে যায়। সঙ্গে নিয়ে আসে ফুলের মৃদু গন্ধ। পাখিরা মিষ্টি সুরে ডাকতে থাকে, যেন এক অদৃশ্য সঙ্গীত বয়ে নিয়ে আসে। সকালের রোদের কোমর পরশ গায়ে লাগলে মনের তীব্র অনুভূতিগুলো মস্তিষ্কে ভয়াবহভাবে জেগে ওঠে। এক কাপ ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে বারান্দায় বসে থাকার মজাই আলাদা। চারপাশের প্রকৃতি তখন একদম শান্ত। মনে হয় যেন পৃথিবী একটু ধীর হয়ে গেছে, শুধু অনুভব করার জন্য। কোথাও দূরে মসজিদের আজানের ধ্বনি শোনা যায়, যা সকলকে আরো পবিত্র করে তোলে। বারান্দায় বসে বসে গল্প করে ফারা আর রুবেনা শেখ। আচারগুলো আগেভাগে বয়ামে ভরে রাখছেন। ফারা চুপচাপ কফি কাপ হাতে নিয়ে বসে আছে। এখানে আসার পর কেউই তাকে কাজ করতে দিচ্ছে না, বিশেষ করে রুবেনা শেখ তো একদমই না। নিজের মেয়ের মতোই রাজরানী করে রেখেছেন রীতিমতো। ও আম্মু, বল। বলছিলাম যে দুপুরে রান্না কি করবেন? আমি রান্না করি। রান্না করবি তুই? আমি কি তোকে রান্না করতে নিয়ে এসেছি? ডানভ্রু কুচকে নিলেন রুবেনা শেখ। মুখ ফিরিয়ে চাইলেন ফারার পানে। এত ভাবতে হবে না তোকে ফারা, রান্না করে দিয়েছি আমি। আর বুয়া তো চলে এসেছে, ও সবটা গুছিয়ে নিয়েছে। মুখ ঝামটা দিয়ে বলল রুবেনা শেখ। হতাশ হলো ফারা। বারান্দায় এলেন রাইমা শেখ। কতগুলো বলতে বলতে পাশে চেয়ার টেনে বসলেন তিনি। ফের হতাশ হলো ফারা। কাদো কাদো ভাবটা স্পষ্ট ফুটে উঠেছে। বাইরে গাড়ি বার করে ভিতরে আসছে রিজওয়ান শেখ। নজরে এলো ফারার ফ্যাকাশে মুখখানি। কি ব্যাপার ফারামা, এভাবে মুখ ভার করে বসে আছো কেন? ফারা ইচ্ছে করলো হাত পা ছড়িয়ে কাঁদতে। আম্মু আমাকে বসিয়ে রেখেছেন, কি করব আমি? আমাকে কিছু করতেই দিচ্ছে না। ফ্যাকাশে মুখটা দেখে হেসে ফেললেন রিজওয়ান শেখ। তাই বলে এরকম মুখ করবে? নাক ফুলে ওঠে ফারার। রিজওয়ান শেখ কি সময় ভেবে বললেন, তুমি বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করো। চকচক করছে আখিদয়। কি আব্বু? লম্বা একটা ঘুম দাও। হো হো করে হেসে উঠল রাইমা শেখ। ঠিক বলছেন ভাইজান। ফারহা, যাও গিয়ে ঘুমাও। শোকাহত হলো ফারা। এভাবে বসে থাকতে বুঝি ভালো লাগে? যদি একটা কৃষ্ণপুর হতো এটা, তাহলে এতক্ষণে স্নেহাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তো সে। অথচ এখানে কিছুই চেনে না সে। চিনবি বা কি করে? টাকা তো আশাই হয় না তার।
রাতের শেষ প্রহর, আকাশে এখনো অন্ধকারের চাদর মোড়ানো, তবে পূর্ব দিগন্তের এক কোণে হালকা নীলচে আভা জানান দিচ্ছে ভোর আসন্ন। সমুদ্রের বাতাস নৌঘাটের ধাতব কাঠামোর মধ্যে দিয়ে শো শো করে বইছে, যেন নিঃশব্দে রাতের ক্লান্তি মুছে দিচ্ছে। নৌঘাটের ভেতর নৌঘাটের প্রশস্ত ডকইয়ার্ড এখন প্রায় নীরব। রাতের পালার গার্ডরা টহল দিচ্ছে নিয়ম মেনে। তাদের বুটের চাপা শব্দ প্রতিধ্বনিত হচ্ছে কংক্রিটের মেঝেতে। দূরে অ্যাঙ্কর করা যুদ্ধ জাহাজের ওপরে লালচে নেভিগেশন লাইটগুলো টিপটিপ করে জ্বলছে, যেন অন্ধকারের বুক ছিঁড়ে দিয়ে নির্দেশ করছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে কোনো ইঞ্জিনের ক্ষীণ গুঞ্জন। সমুদ্রের উপরে কোনো জাহাজ হয়তো তার গন্তব্যের দিকে এগোচ্ছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ অবশেষে ফিরে এসেছেন। তার ইউনিফর্ম এখনও লবণের গন্ধে মাখা, ক্লান্ত দেহ কিন্তু চোখ জোড়া সতর্ক। নৌঘাটির গেট দিয়ে প্রবেশ করার সময় তার চোখ আটকে যায় কন্ট্রোল টাওয়ারের ঝাপসা আলোয়। এত রাতেও কিছু অফিসার ডিউটিতে রয়েছে, কেউ কেউ রিপোর্ট তৈরি করছে, কেউ মেশিন চেক করছে। সে ধীর পায়ে নিজের কেবিনের দিকে এগিয়ে যায়, পাশ কাটিয়ে যায় কয়েকজন জুনিয়র অফিসারকে, যারা কেবলই নাইট শিফট শেষ করে বিশ্রামে যাচ্ছে। নৌঘাটির ঘড়িতে সময় দেখায় 8:10। এখনো কিছুক্ষণ বাকি আছে ভোর হতে, কিন্তু তাসফিন জানে এই স্বল্প সময়ের নীরবতাই তাকে আবার নতুন দিনের জন্য প্রস্তুত করবে। ইউনিফর্ম খুলে গোসলের উদ্দেশ্যে ভেতরে যায় তাসফিন। আপাতত তাকে গোসল নিতেই হবে, শরীর প্রচণ্ড রকমের ঘেমে গেছে, রীতিমতো ঘামের গন্ধ বের হচ্ছে। গোসল শেষে বেরিয়ে এলো, বেডে এসে টান টান হয়ে শোয়। অনেকগুলো রহস্যের জট খুলতে হবে তাকে। লোকগুলো কিভাবে জানলো সেদিন ওই দিকে কোনো টহলদারি জাহাজ থাকবে না? এতটাই সহজ কি সবটা জানা? তবে কি সরষের মধ্যে ভূত লুকিয়ে আছে? শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে? না না, খুব শীঘ্রই এসব কিছু সমাধান খুঁজতে হবে। অবৈধ অস্ত্রগুলো সঠিক স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাসফিনকে সেদিন রাতে কৃষ্ণপুরকে গুলি করেছিল তার হদিস পাওয়া গিয়েছে। বর্তমানে চট্টগ্রামে লুকিয়ে বসে আছে সে, রাফসান নামক এক অপরাধী। তাসফিন ইতোমধ্যেই তার কিছু লোকজন পাঠিয়েছে যাতে তাকে ধরা যায়। এতদিন লুকিয়ে থাকবে সে? কখনো না কখনো তো ধরা দিতেই হবে তাকে। তাসফিনের হাত থেকে বাঁচতে পারবে না কখনোই। টিকটিক শব্দ করে ঘড়ির কাঁটা ঘুরছে। ফোনটা হাতে তুলে নিল তাসফিন। সময় 4:30 ছুঁই ছুঁই। এই মুহূর্তে প্রিয় বউটাকে কি ফোন করা উচিত হবে? পুরুষ মন মানতে নারাজ, একটুখানি কথা বলা প্রয়োজন আছে। গুটগুটো অন্ধকারে ডুবে আছে কক্ষটি। বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে ফারা, গায়ে পাতলা কাঁথা মুড়িয়ে দেওয়া। প্রায় ব্রিফ ব্রিফ শব্দটি তীব্রভাবে কর্ণকুহরে হওয়া মাত্রই নড়ে চড়ে বসলো ফারা। চোখ ভর্তি ঘুম। এই অসময়ে কে তার শান্তির ঘুমটুক করে নষ্ট করে দিতে উদ্যত হয়েছে? ফোন হাতে নেওয়া মাত্রই বুকের বাঁ দিকে তুকতুক তুকতুক করে শব্দটা প্রগাঢ় হচ্ছে। স্ক্রিনের উপরে স্পষ্টভাবে লেখা আছে তাসফিন শেখ। ফোনটা কি রিসিভ করা উচিত হবে? করা উচিত নয়। লোকটা মোটেও সুবিধা নয়। তার কথা কিভাবে? এই মাঝরাতে ফোন কেন করেছে? হ্যালো বেয়াদব মাইয়া, সালাম কই? থতমত খেয়ে গেল ফারা, ছোট্ট করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার লজ্জা করে না আমায় ফোন করেছেন আপনি? চিৎকার কম, নাহলে ফিরে এসে গলা টিপে দেব। শীতের হুমকিতে দমে গেল ফারা। অপর প্রান্তের লোকটা নিঃশব্দেই হাসছে। মিসেস শেখ, হাত চেক করুন। মিসেস শেখ খুব আদুরে একটা ডাক। তাহার নিকটে এসে এমন আদুরে ডাক শুনলে গলে যায় ফারা। নিজের হাত দুটো চেক করতে লাগলো ফারা। আবিষ্কার করলো দুটো সুন্দর বালা। চমকে উঠে ফারা। সেদিন সকালে উঠে হাতে এগুলো দেখেছিল। সে ভেবেছিল হয়তো রুবেনা শেখ দিয়েছে। পছন্দ হয়েছে মিসেস শেখ? আপনি নিতান্তই অসভ্য লেফটেন্যান্ট সাহেব। অনুমতি ব্যতীত আমার হাত ধরেছিলেন আপনি। বিরক্ত হলো তাসফিন, ক্ষিপ্ত মেজাজে বলে, চিৎকার পছন্দ নয় মোটেও, আস্তে কথা বলো। মুখখানি চুপসে গেল ফারার। ফের গম্ভীর স্বরে বলল তাসফিন, আমার উপর রাগ করা তোমার জন্য বারণ আছে সুখ। রাগ করতে পারবে না তুমি, সে যতই অন্যায় করে, কারণ স্রষ্টা আমার সব সুখ তোমার মাঝে দিয়েছে। ফারা চুপ করে বসে আছে। আকস্মাৎ তাকে অবাক করে দিয়ে তাসফিন হিসিয়ে বলল, মিসেস শেখ, চিৎকার করে কথা বলে কণ্ঠলারিতে কামড় দেব। চমকে উঠে ফারা। আচ্ছা, এখন তো সে দূরে আছে, তাহলে একটু কবলে কি কিছু করতে পারবে? যেই ভাবনা সেই কাজ। রাগিনী হয়ে চট করে বলল, আপনি না ভীষণ খারাপ কমান্ডার। সামনে থাকলে আপনাকে এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিতাম। ফিচকে হাসে তাসফিন। কি বলবে মেয়েকে? উফ, এতটা বাচ্চা মোহ কি তার করা উচিত? তাসফিন যে অন্যরকমের কিছু অনুভব করছে। হাত আস্তে থাকবে তো ম্যাডাম? দেখা গেল আপনার হাত থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে উঠে এলাম।
দম বন্ধ হয়ে আসার উপক্রম ফারার। কাকে দেখছে সে? ইস, কি লুচু তার স্বামী। বেমালুম ভুলে গেছে লোকটাকে টাইট দিতে গিয়ে নিজেই বেভাসে পড়ে যায়। আকাশটা ঘন কালো, যেন এক অদৃশ্য চাদরে ঢাকা পড়ে গেছে সবকিছু। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার শব্দ যেন রাতের সঙ্গীত হয়ে বাজছে। চাঁদ নেই, তারা লুকিয়ে আছে মেঘের আড়ালে, আর বাতাসে ভাসছে এক অদ্ভুত শূন্যতা। হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে, এক অদ্ভুত স্নিগ্ধতা এনে দিচ্ছে মন জুড়ে। রাস্তার বাতিগুলো টিমটিম করে জ্বলছে, যেন ক্লান্ত চোখে রাতের নিস্তব্ধতা দেখছে। দূরের কোনো বাড়ির জানলা দিয়ে ক্ষীণ আলো বেরিয়ে আসছে, কিন্তু তার চারপাশে অন্ধকার এত গভীর যে সে আলো যেন হেরে যাচ্ছে। জানালার কাছে চুপটি করে বসলো ফারাহ। নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে অপর প্রান্তের ব্যক্তিটি। অনেকক্ষণ ধরে চলছে নীরবতা ভেঙে ফিসফিসিয়ে কেউ বলল, মিসেস শেখ। উত্তরটি বলবে ফারাহ, করা কি উচিত? আপনার হাত স্পর্শ করুন আবার। চমৎকায় ফারাহ। আর তো কিছু নেই, শুধু বালা দুটাই ব্যতীত। হাতে কিছু নেই তো? বিস্ময় নিয়ে শুধায় ফারাহ। দুষ্টু হাসলো তাসফিন, নিষেধুর কণ্ঠে বলল, ভেজে ভেজে ভাব অনুভব করো সুখ। তোমার হাতে গভীর চুমক আছে, তোমার উপর শুয়ে আছে। এত চটপট করছে কেন? উফ, আমার আদর করতে বাধা দিচ্ছ। তীব্রভাবে সর্বাঙ্গ ঝাঁকুনি দিয়ে উঠল ফারাহ। কি ভাবনা! লোকটা এত দূর ভাবছে, এরকম দুষ্ট ভাবনা। চট করে হাত সরিয়ে ফেললো ফারাহ। এবার কণ্ঠনালীতে হাত স্পর্শ করুন। বৈদ্যুতিক স্পষ্টর মতো চোখ দুটো তো বিস্ফোরণ ঘটলো ফারাহ। আপনি কি সব বলছেন? কণ্ঠনালী প্রচন্ডভাবে কাঁপছে। এবারেও হাসলো তাসফিন। যা বলছি করো। কম্পিত হচ্ছে কবুতরি পলক। কিছু নেই তো। টান টান করে বিছানায় শুয়ে পড়ে তাসফিন। অনুভূতি অন্যরকম। দৃষ্টি ভুলিয়ে দেখো, লালচি রঙে আমার দেওয়া দুষ্টে গেছ। খুব করে একটা বাজে কামড় দিয়েছে রাতে। তুমি তো বারবার বলছিলে আমাকে আপনার বুকের ভেতর নিয়ে নিন লেফটেন্যান্ট সাহেব। আমি পারছি না দূরে থাকতে। আরো কত কি! আর সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে তোমার। ইস! থামিয়ে দিল ফারাহ তাসফিনকে। কণ্ঠনালীর ঠিক নিচে ছোট্ট টকটকে লাল চিহ্ন দেখে চোখ ছাড়াবাড়া হয়ে গেল ফারাহ। এটা কখন হলো? সে তো ব্যথা পায়নি। এটা কিসের দাগ? মিসেস আসলে বলবো কিসের দাগ। ঠিক আছে, নাকি এখনই শুনবে? আচ্ছা, অপেক্ষা করানোর দরকার নেই, এখনই বলছি। রাতে তোমার ওড়না ছিল আমার হাতে, আর আমার ঠোঁট ছিল তোমার গলায়। এরপর পাগল পাগল উন্মাদতা, সে চাহনি, অনুভূতি। ঠিক তারপরেই তোমার। চট করে ফোনটা কেটে গেল। বিস্ময়কর সবটা ফ্যালফেল করে তাকিয়ে আছে ফারাহ। এটা কিসের দাগ? কিয়ৎক্ষণ কি এটা ভেবেই চরম পর্যায়ে অবাক হলো। কি বলছে এই লোকটা? অবাকের পর অবাক হচ্ছে। কি ঠোঁট কাটা রে বাবা, এর আগে তো এমন ছিল না। রৌদ্রস্থান দুপুরে পথে যেন আগুনের আঁচে পড়তে থাকা এক ফালি স্বর্ণরেখা। খাখার রোদে পথের ধুলো যেন গনগনে ময়লার মতো উষ্ণ, যার উপর দিয়ে হেঁটে গেলে পায়ের তলায় দহন টের পাওয়া যায়। আশেপাশের গাছপালা যেন নীরব হয়ে গেছে। পাতাগুলো রোদের তাপে ঝিমিয়ে পড়েছে। মাঝে মাঝে শুকনো পাতা খসে পড়ছে, ধুলো উড়িয়ে নিয়ে যায় হালকা হাওয়া। পথের পাশে ছায়াহীন ঘাসগুলো রোদের উত্তাপে বিবর্ণ হয়ে গেছে। কোথাও কোথাও পথের ধারে শুকিয়ে ফাটা মাটি দেখা যাচ্ছে, যেন রোদ তাকে চিরে ফেলেছে। ফাঁকা রাস্তায় এক আধটা ছায়া খুঁজে ক্লান্ত পথিক আশ্রয় নেয়। গাছের গোড়ায় বসে ঘাম মুছে নেয় হাতের চিলতে কাপড়ে। দূরে কোথাও একটা কাক তৃষ্ণায় কর্কশ স্বরে ডেকে ওঠে। পাশের কোনো শুকনা ডোবা থেকে ব্যাঙের লুকিয়ে থাকা ডাক শোনা যায় ক্ষীণ স্বরে। বাতাস পর্যন্ত যেন ক্লান্ত, অলসভাবে এক চিলতে গরম হাওয়া নিয়ে আসে, যা শরীরে লাগলেই অস্বস্তি বাড়িয়ে তোলে। ফারাহকে বগল দাবা করে নিয়ে যাচ্ছে ঝুমুর। তাসফিনের কড়া হুকুম যাতে ফারাহকে তার কলেজে ভর্তি করানো হয়। ঝুমুর এই বছরে অনার্সের ৩য় বর্ষের ছাত্রী। ফারাহ যদি তার কলেজের ভর্তি হয় তাহলে সুরক্ষিত থাকবে। সৌহার্দ্য কাল সকাল গিয়ে ফারাহ সব কাগজপত্র নিয়ে চলে এসেছে কৃষ্ণপুর থেকে। খচ্চর বেড়ায় তাকে শান্তি দিচ্ছে না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ফারাহ। বিয়ে হয়েছে, এসেছে ৩-৪ দিন হলো সবে। এরই মধ্যে পড়ার ভূতটা গাড়ে চাপিয়ে দিতে চাইছে এই লোক। মুখের শোচনীয় অবস্থা দেখে হাসি পাচ্ছে ঝুমুরের, কিন্তু সশব্দে হাসলো না। মৃদুস্বরে হেসে শুধায়, মন খারাপ ছোট ভাবি? একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে ফারাহ, তোমার ভাইয়ের আমার শান্তি সহ্য হয় না আপু। অট্ট হাসতে ফেটে পড়ে ঝুমুর। বেনুনি টেনে দেয় ফারাহ। আহা কষ্ট, দেখো ভাইয়া কিন্তু যা করছে তোমার ভালোর জন্যই করছে।
চিকুন নাকের ডগা ফুলে ওঠে ফারার। কচু করছে। এই ভালোটা কিছুদিন পরে করলে কি হতো? জীবনটা প্যারাময় কেন বানিয়ে দিচ্ছে আমার? ঝুমুর বেশ বুঝতে পারছে ফারার পড়াশোনার প্রতি আগ্রহ খুব একটা নেই, তবে তাসফিনের আদেশ অনুসারে তাকে পড়ানোর দায়িত্ব ঝুমুরের উপরেই দিয়েছে। এরকম করলে তো হবে না, ভাইয়া ফিরলে খবর আছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ফারার। একুল মুসিবতের ভেতরে পড়লো সে। বউ ফেলে চলে যাওয়া স্বামী আবার পড়াশোনা নিয়ে পড়েছে। উফ, এগুলো মানা যায়? কলেজের প্রাঙ্গণে প্রবেশ করতেই ঝুমুর নিজ দায়িত্বে তাকে ভর্তি করিয়ে দিল। তারা চাইলে আজ থেকে ক্লাস করতে পারে। এই তো গতকাল নাকি ওদের নবীনবরণ অনুষ্ঠান হবে। চারদিকটা সাজানো গোছানো হচ্ছে। মনে পড়ে যাচ্ছে স্নেহার কথাটা। মেটা নেই, মন ভারী হচ্ছে তার। ইস, স্নেহ যদি একসাথে থাকতো তাহলে। মন আঙ্গিনায় খারাপ লাগলো, ভিড় জমিয়েছে। ছোট ভাবি, এখানে দাঁড়িয়ে থাকো, এক্ষুনি আসছি আমি। চমকালো ফারা, ব্যতিব্যস্ত হয়ে বলল, কোথায় যাচ্ছ আপু? তুমি দাঁড়াও, ফর্ম পূরণ করে অফিসে রুমে জমা দিয়ে আসি। ফারা কথা বাড়ালো না, চুপটি করে বেঞ্চে বসে পড়ল। ঝুমুর হাতের ফর্ম নিয়ে এগিয়ে গেল অফিস রুমের দিকে। হ্যালো বিউটিফুল লেডি। পুরুষের কণ্ঠস্বরে ঘাবড়ে গেল ফারা। চোখেতে দৃষ্টি ঘুরিয়ে সেদিকে পানে তাকালো। হলুদ রঙা টি শার্ট জড়িয়ে এক পুরুষ কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে ফারা থেকে বয়সে অনেকটাই বড় হবে। আমাকে বলছেন? খানিকটা অস্বস্তি নিয়ে শোধায় ফারা। প্রতিউত্তরে চমৎকার হাসি উপহার দিল সেই অচেনা পুরুষ। জি, এখানে তুমি ছাড়া তো আর কাউকে দেখছি না। আকস্মাৎ তুমি সম্বোধনটা মোটেও পছন্দ হলো না ফারার। ঠিক আছে, বুঝলাম, তবে আপনি কি আমার পরিচিত? দুই দিকে মাথা নাড়িয়ে না বলল সেই পুরুষ। অদ্ভুত হাসলো ফারা, বিদ্রোহী কণ্ঠে বলল, আমি যতদূর জানি একজন অপরিচিত যে কাউকে, সে মেয়ে হোক বা ছেলে, তাকে কখনোই প্রথম সাক্ষাতে তুমি বলা যায় না। যেহেতু আপনি আমাকে চেনেন না আর আমিও আপনাকে চিনি না, সো সেই হিসেবে আমাকে তুমি বলাটা মোটেও পছন্দ হলো না। সামনে সুদর্শন পুরুষ অবাক নেত্রে তাকালো, এগিয়ে এলো দু কদম। আয় হায়, ছোট মেয়ে তো ফায়ার। কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল ফারার। বাই দা ওয়ে, আমি আদ্র, তুমি? থ্যাঙ্কস, বাট আমি আমার নাম বলতে ইচ্ছুক নই। হাতের ব্যাগটা তুলে অফিস রুমের দিকে এগোতে থাকলো ফারা। পেছনে দাঁড়ালো, আদ্র করে উঠল, হেই লিসেন, তুমি তো এখানেই পড়ছো, তাহলে আবার দেখা হবে। অদ্ভুত বিহেভিয়ারগুলো ভীষণ বিরক্তকর লাগছে ফারার নিকটে। গায়ে পড়া মানুষগুলো মোটেও পছন্দ না তার। দেখছে কথা বলতে চায় না, তারপরেও জোর করে কথা বলতে এসেছে। যত বিষণ্ণ বিকেল, আকাশে সূর্যের আলো ফিকে হয়ে আসছে। চারপাশে যেন এক ধরনের ম্লান সোনালি আভা ছড়িয়ে পড়েছে। বাতাসের স্পর্শে আছে ক্লান্তির ছোঁয়া। গাছের পাতাগুলো নরম বাতাসে ধীরে ধীরে তুলছে। একাকী রাস্তা ধরে হেঁটে চলা কেউ মাথা নিচু করে হয়তো পুরনো কোনো স্মৃতির ভিতরে ডুবে আছে। দূরে কোথাও এক একটা পাখি কেবল করুণ স্বরে ডাকছে, যেন হারিয়ে যাওয়া দিনের গল্প শুনিয়ে যাচ্ছে। নদীর জলও আজ শান্ত, ঢেউয়ের কোলাহল নেই, শুধু ধীর গতিতে বয়ে চলা। কোথাও হয়তোবা একটা শুকনো পাতা হঠাৎ করে মাটিতে ঝরে পড়েছে। তার শব্দটুকু যেন এই নিস্তব্ধতার মাঝে আরো গভীর শূন্যতা এনে দিচ্ছে। খাবার শেষে উঠে দাঁড়ালো ফারা। প্লেটগুলো নিজ দায়িত্বে ধুয়ে নিচ্ছে সে। সকাল থেকে 2 বার ফারা তাসফিনকে কল করেছে, অথচ লোকটা রিসিভ করেনি। মনটা কেমন লাগে, মনে মনে বদ লোকটাকে আচ্ছা মতো বকেছে সে। একবার আসুক, কথাই বলবে না ফারা। রাত বিরাতে 2 হাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে ফারা। মেয়ে মানুষ, একটু একটু তো শখ আহ্লাদ থাকবেই, কিন্তু কথা হচ্ছে হুট করে 2 বোন 2 হাতে এমন ভর্তি করে মেহেদি লাগিয়ে দেওয়ার কারণ খুঁজে পেল না ফারা। আচ্ছা, কাল কি কোনো অনুষ্ঠান আছে? মুখ তুলে তাকায় নূপুর। হ্যাঁ, খুব বড় অনুষ্ঠান আছে। শ্বশুরবাড়িতে থাকা সত্ত্বেও অনুষ্ঠান সম্পর্কে জানতেই পারেনি। এ মা, আপু আমাকে তো কিছুই বললে না। বোকা নেত্রে পল্লব ঝাপটায় ফারা। হেসে ফেল ঝুমুর। আরে বলো না, কি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে? বাসায় আসবে তোমার জামাই, এটার থেকে বড় অনুষ্ঠানের উপলক্ষ চাই নাকি? ঝুমুর কথায় মন কানে অদ্ভুত ঝড় উঠেছে। এই তো সপ্তাহখানেক আগে গেল লোকটা, তাহলে ফিরছে কেন আবার? স্বামীর প্রত্যাবর্তনের খবর শুনে কিশোরী বধূর হৃদয়ে যেন এক অদ্ভুত আলোড়ন বয়ে যায়। বুকের গভীরে কোথাও এক ঝড়ের আভাস, অথচ সে ঝড়ে নেই কোনো বিধ্বংসী তাণ্ডব, বরং আছে অস্থিরতার এক মধুর স্পন্দন। প্রথমে অবিশ্বাস, সত্যি কি ফিরছেন তিনি? এতদিন পর প্রিয় মানুষটির সান্নিধ্যের স্বপ্ন যেন বাস্তব হতে চলেছে। এই ভাবনাতেই তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ে শিহরণ। 2 হাতে মুখ ঢেকে লজ্জায় লুকায় ফারা।
চোখের তারায় খেলে যায় অজানা এক উচ্ছ্বাস, তারপর অপেক্ষা। প্রতিটি মুহূর্ত যেন দীর্ঘায়িত হয়ে যায়, প্রতিটি নিঃশ্বাসে কেবলই অনুভব হয় এক অপরিচিত ব্যাকুলতা। ঘরদোর পরিপাটি করতে গিয়ে হাত কাঁপে, আয়নার সামনে দাঁড়িয়ে বারবার দেখে নিজের মুখ। কিশোরী বধূর মনে তখন একসঙ্গে জাগে শঙ্কা ও আনন্দ, লজ্জা ও উচ্ছ্বাস। স্বামীর সান্নিধ্য কেমন হবে? এতদিন পরও কি সে তার আগের মতোই? এই ভাবনাগুলোর মাঝেই সে ধীরে ধীরে এগিয়ে যায়, বুকে এক অদ্ভুত আলোড়ন নিয়ে, এক অদ্ভুত টান। লজ্জায় আড়ষ্ট হয়ে মুখশ্রী, নিজ হাতে মেহেদি দেখে বুকের ভেতরে দূর দূর অনুভব করছে ফারা। ইস, ফিরলেই তো বলবে। ইস, তখন ফারা কি বলবে? আচ্ছা, এতগুলো দিনে কি তাসফিন একটাবারও তাকে মনে করেনি? হয়তো করেনি, শয়তান পুরুষ। না না, শুধু শয়তান না, ঠোঁট কাটা লোক। না হলে কেমন কেমন কথা বলছিল সেদিন ফোনে। রুবেনা শেখ বিছানায় বসে আছেন, ছেলে আসবেন কাল ওনার, সেই আনন্দ আর ধরে না। চুপিসারে ওনার রুমে গেল ফারা। ফারাকে দেখে মনটা ভালো হয়ে গেল ওনার। আয়ামুয়াই মিষ্টি হেসে এগিয়ে গেল ফারা, দুহাত ভর্তি মেহেদি দেখে হাসেন তিনি। কি সুন্দর দেখাচ্ছে, একদম নতুন বউ। লজ্জায় নুয়ে গেল ফারা। আলমারি থেকে একটা শাড়ি বের করে তাকে দিল রুবেনা শেখ। এই নে, এটা কাল পরিস কেমন? শাড়িটা উল্টে পাল্টে দেখে ফারা, বেশ পছন্দ হয়েছে তার। অনেকদিন ধরে আকাশ যেন আগুন ঝরাচ্ছে, সূর্যের তীব্র তাপে বাতাসও উষ্ণ হয়ে উঠেছে, যেন আগুনের লেলিহান শিখা ছুঁয়ে যাচ্ছে চারপাশ। গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে ঝিমিয়ে পড়েছে। রাস্তায় হাঁটতে গেলে মনে হয় পায়ের নিচে লোহার পাত বিছানো। সারা শহর জুড়ে একটা ক্লান্ত নিস্তব্ধ আবহাওয়া। তারপর দুপুরের দিকে হঠাৎ করেই বাতাস বদলে যেতে শুরু করেছে। আকাশের কোণে কোণে কালো মেঘ জমতে শুরু করে। সেই গুমোট গরমের মাঝে হালকা একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করে, যেন প্রকৃতির নিঃশ্বাস। মুহূর্তের মধ্যে দিগন্ত জুড়ে কালো মেঘের রাজত্ব। গাছের ডালপালা দুলতে থাকে, ধুলো উলে উঠে রাস্তার এক ধরনের অদ্ভুত সুর তোলে। আচমকাই শুরু হয় টিপটিপ বৃষ্টি। প্রথমে কয়েক ফোঁটা জল পড়ে ধুলো ভরা মাটির গায়ে, সাথে সাথে মাটির বুক থেকে বেরিয়ে আসা একটু কারোর স্নিগ্ধ গন্ধ। সেই গন্ধ যেন এক মুহূর্তেই সমস্ত ক্লান্তি মুছে দেয়। এরপর ধীরে ধীরে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ে, যেন আকাশ থেকে এক মায়াবী ছন্দ নেমে আসছে। বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারা। সে বাইরে যাবে না। ওই তো একটু আগেই জানলা দিয়ে উকি দিয়ে দেখেছে সেই সফেদ গাড়িটা। সে ফিরেছে। ইস, ফারা কেন এত লজ্জা পাচ্ছে? লজ্জা তো কিছু নেই। সফেদ শার্ট এবং তার সঙ্গে গাঢ় নীল রঙা জিন্স প্যান্ট। গাড়ি থেকে নেমেই ছাতাটা মেলে ধরে। টুপটুপ বৃষ্টি পড়ছে। ভেজা জুতো জোড়া আরও খানিকটা ভিজে গেল। পা বাড়িয়ে এগিয়ে চলল সামনে। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছেন রুবেনা শেখ। ছেলেকে দেখে ওনার হাসি রীতিমতো উপড়ে উঠেছে। আলগোছে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে তাসফিন। মিস্টার ডার্লিং, হেসে ফেলল রুবেনা শেখ। তৎক্ষণাৎই আগমন ঘটে রেজওয়ান শেখের। ও, আমার বউটাকে ডার্লিং ডাকছো বেয়াদব? সহসা হেসে ফেলল তাসফিন, বাবাকে আলিঙ্গন করে খুবই সম্মানের সহিতে। তোমার বউ আমার কলেজে আব্বু, তাই কথাবার্তা সাবধানে বলবে। চক্ষুদয় সুচল করে তাকালো। তুমি সাবধান, নিজের বউয়ের কাছে যাও। উফ আব্বু। চমৎকার হাসলো রেজওয়ান শেখ। এসো ভেতরে। মিস্টার রেজওয়ান শেখ, ফিলিং জেলাস? ছেলের কথায় টনক নড়ে ওঠে রেজওয়ান শেখের। চোখ পাকিয়ে তাকালেন তিনি। ওষ্ঠ বাঁকিয়ে হাসলো তাসফিন। দুজনের কাণ্ড দেখে হো হো করে হেসে উঠলেন রুবেনা শেখ। রাইমা শেখ এগিয়ে এসে ছেলেটাকে আদরে জড়িয়ে ধরলেন। সৌহার্দ্য মৃদু হেসে সবার সাথে ভাব বিনিময় করে রুমে চলে গেল। কেমন আছো চাচি? মলিন হাসেন রাইমা শেখ, মৃদু স্বরে বলেন, আমি ঠিক আছি তাসফিন, তুই কেমন আছিস? এই তো ভালো। চাচা কোথায়? ও তো কাজে বেরিয়েছে। তাসফিন আর কিছু বলল না। নীরব রাত, চারপাশ নিস্তব্ধ, যেন বাতাসও নিঃশব্দে বইছে। একাকী এক আগন্তুক ধীর পায়ে এগিয়ে যাচ্ছে অন্ধকার গোডাউনের দিকে। তার জুতোর ঠক ঠক শব্দ নীরবতা ভেঙে গেল, প্রতিধ্বনি তোলা দেয়ালের গায়ে। গোডাউনের বিশাল লোহার দরজার সামনে দাঁড়িয়ে মুহূর্তকাল থামে সে, যেন কিছুর অপেক্ষায়। তারপর দরজাটা ধীরে ধীরে ঠেলে ভিতরে প্রবেশ করে। অন্ধকারে মিশে থাকা নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ভিতরে আরেকজন আছে। ছায়ার গভীরে লুকিয়ে থাকা সেই অচেনা সত্তা প্রতীক্ষা করছিল তার, নাকি সেও অজানা আতঙ্কেই জমে আছে।
লোকটি ভিতরে ঢুকতেই দরজার কপাট ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, যেন বাতাস ও নিঃশ্বাস আটকে রেখেছে। ঘরটা স্যাঁতস্যাঁতে, দেয়ালের গায়ে ছোপ ছোপ দাগ, কোন ঘষে পড়ে আছে। কাঠের বাক্সগুলো কালের সাক্ষী হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। হঠাৎই কোথাও যেন একটা সামান্য নড়াচড়ার শব্দ হয়, শ্বাস টেনে নেওয়ার মতো ক্ষীণ অথচ স্পষ্ট। লোকটি থমকে দাঁড়ায়। তার কণ্ঠস্বর গভীর কিন্তু শান্ত। অন্ধকারের ভেতরে থেকে আরেকজন ধীরে ধীরে সামনে আসে। ম্লান আলোয় মুখটা স্পষ্ট হয়, চোখ দুটো সতর্ক, মুখের রেখাগুলো কঠোর। তুমি এসেছো? প্রশ্নটা বাতাসে ভেসে থাকে, উত্তরের অপেক্ষায় যেন চারপাশে নীরবতা আরো ঘনীভূত হয়ে ওঠে। কে? বদ্ধ ঘরে থাকা দ্বিতীয় লোকটি হাসল। তার হাসি বাড়ি খাচ্ছে দেয়ালের পিঠে। আমার জিনিসগুলো কোথায়? আতঙ্কে কপালে ঘাম জমেছে প্রথম লোকটির। তুমি ডাকছো এখানে? তুমি তো জানোই কি হয়েছে। আমি চেষ্টা করছি কিন্তু তা সম্ভব হয়নি, তাই তো। আর সেটা কার জন্য? ওই নেবিদের জন্য। হা, দেখো, তুমি টেনশন করো না, আমি সবটা সামলে নেব। জাস্ট কিছুদিন সময় লাগবে। তর্জনী আঙ্গুলের ইশারায় তাকে যেতে বলল। ইসি চেয়ারে বসে আছে দ্বিতীয় লোকটি, মস্তিষ্ক ডুবে আছে নিছক ভাবনায়। অস্ত্র চাই, সেগুলো দিলেই টাকা আসবে, আর তা মোটেও হতে দিচ্ছে না ওই অফিসারগুলো। কিন্তু সে তো সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। খুব শীঘ্রই হ্যাস্ত করেই ছাড়বে, আর যাকে দায়িত্ব দিয়েছে সে যদি না পারে তাকেও শেষ করে দেবে আগন্তুক। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। চারপাশ নিস্তব্ধতার চাদরে ঢাকা। দূর অন্ধকারের গহ্বরে ঘুমিয়ে আছে শহর। কেবল বৃষ্টির একটানা ঝরঝরে শব্দ ভেজে উঠেছে, যেন ক্লান্তিহীন এক সুর। গাছের পাতার জানালার কাছে ছাদের কার্নিশে জলকণারা ঝরে পড়েছে অনবরত। পথঘাট ভিজে চকচক করছে। স্ট্রিট লাইটের আলোয় জ্বলে প্রতিফলিত হচ্ছে এক রূপকথার মায়াবী আভা। দূরে কোথাও বাজ পড়লে মুহূর্তের জন্য বিদ্যুতের ঝলকানিতে উদ্ভাসিত হয় চারিদিক। তারপরে আবার গভীর অন্ধকার গ্রাস করে সবকিছু। খট করে দরজা খুলে ভেতর প্রবেশ করলো তাসফির। বিছানায় বসেছিল ফারা। চোখাচোখি হয় দুজনের। বাইরে তখনও বৃষ্টি ঝরছে একটানা, থেমে থেমে, কখনো প্রবল, কখনো মৃদু। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, অথচ বন্ধ ঘরের ভেতরে দুজন মানুষ নীরব অথচ স্পষ্ট অনুভূতিতে বাঁধা। একটা ছোট্ট বাতি জ্বলছে কোণের টেবিলে। তার ক্ষীণ আলোয় মানুষের ছায়ারা লম্বা হয়ে পড়েছে দেয়ালে। জানালার কাছে বৃষ্টির ফোঁটা লেগে এক অদ্ভুত সঙ্গীত বেঁধেছে, যেন বাইরের প্রকৃতি কথা বলছে আর ভেতরে দুটি হৃদয় চুপচাপ তা শুনছে। সেই ভাষাহীন সুর। তাদের চোখে কোনো তাড়াহুড়ো নেই, ঠোঁটের কোণে অজানা এক নীরবতা। হয়তো কিছু বলার আছে, হয়তো কিছুই বলার নেই। সময়ের হিসাব মুছে গেছে। এ যেন এক স্থির মুহূর্ত, যেখানে কেবল তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ আর বৃষ্টির একই ছন্দ। কি ম্যাডাম, লুকে লুকে আছেন কেন? হাসকি টোনে বলা কথাটি তীব্রভাবে কর্ণস্পর্শ করল। কণ্ঠনালী কাঁপছে ফারার। তার কি করা উচিত? পাশ কাটিয়ে বেলকনিতে এগিয়ে গেল ফারা। সফেদ পর্দাগুলো দুলছে, বৃষ্টির ছাপটা এসে বারবার ছুঁয়ে দিচ্ছে তাকে। ভুল করে ফেলল। ইস, এই ফারা, তুই গাধা নাকি? কেন বলতো? এই যে ম্যাডাম, শুনুন তো। ডাকবেন না একদম। আমি কিন্তু আপনাকে আজ মেরেও দিতে পারি। ফিকলে হাসে তাসফিন। শার্টের স্লিভ ঘুটায় ধীরে ধীরে। টান টান হয়ে দাঁড়ালো, গলা খাখারে দিয়ে এগোতে এগোতে বলল, আমাকে মারার সাহস আছে তো? অবশ্যই থাকার কথা, যেহেতু একজন লেফটেন্যান্ট কমান্ডারের ওয়াইফ তুমি। মুখ বাঁকালো ফারা। খুঁজে পেল না কি করবে না কি বলবে। অহেতুক বেলকনিতে থাকা টপগুলো উপরে তুলতে লাগলো। আপনি সবসময় একই কাজ করেন লেফটেন্যান্ট সাহেব। প্রথম দিন যেটা করেছেন, দ্বিতীয় বিয়ের দিনেও একই কাজ করেছেন। আপনি কি ভাবছেন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি? কখনো না। চলে যান আপনি। ম্যাডাম, রুমটা কিন্তু আমার, দখল করে বসে আছেন আপনি। থতমত খেয়ে গেল ফারা। ভুলেই বসেছে রুমটা এই পচা মানুষের। ঠিক আছে, আমিই চলে যাচ্ছি। মুখ বাঁকিয়ে বেলকনি থেকে আসতে লাগলো ফারা। কোমলে স্পর্শ পেয়ে চমকালো ফারা। নিজ হাত কারো বুকের বাঁ পাশে অনুভব করতে পারছে সে। ধুকপুক ধুকপুক শব্দটি। ইস, শুনলেই বক্ষস্থল কম্পিত হচ্ছে তার। অস্থির চিত্তে সইতে চাইল। চোখ বন্ধ করো, বুকে মাথা রেখে আমার হৃদয় স্পন্দন শোনো। নারীসত্তা ক্ষণে ক্ষণে কেঁপে উঠল ফারার। পৃথিবীতে এই শব্দটি কি সবচেয়ে সুন্দর? আজ ফারার নিকটে এই পুরুষের হৃদয় স্পন্দন এত সুন্দর শুনতে লাগছে কেন? নিজেকে পুরুষ্ট বক্ষে দেখে ছটপট করতে লাগলো।
আপনার হৃদস্পন্দন খুব বাজে। মাংসপিণ্ড লাফাচ্ছে কেন? বাচ্চাদের মতো কথা। দারুণ লাগলো তাসফিনের নিকটে। আলগুছে হাঁটুর নিচ দিয়ে পা গলিয়ে কোলে তুলে নিল তাকে। হৃদস্পন্দন খুব বাজে, লাফাচ্ছে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য সুখ। লজ্জায় আতকে অতিষ্ঠ হয়ে উঠেছে ফারা। নির্লজ্জ পুরুষ, তাই তো অভিভাস কথাবার্তা বলে তাকে। সে কি বোঝে না তাতে নারী সত্তা কাঁপিয়ে তোলে অনায়াসে? শোনো ম্যাডাম, আমাকে আটকালে ফলটা কিন্তু মোটেও ভালো হবে না। আর হ্যাঁ, ভুলে গেলেন যার সময় কি বলছিলাম? আমার সব সুখ আপনার মাঝে গচ্ছিত আছে। এবার ফেরত দেন সুদ সমেত। চঞ্চল কিশোরী আটকে দেওয়া হয়েছে শিকলে। তাকে নয়, তার মনকে। কথায় বেলারা আজ বিদায় নিয়েছে। অধর দুটিতে যেন অদৃশ্য টেপ লাগিয়ে দিয়েছে কেউ। লজ্জা নিমজ্জিত অন্তঃস্থল। এত লজ্জা রাখবে কোথায় সে? কি ম্যাডাম, কথা বলেন। দূর দূর অনৈতিক হৃদয় স্পন্দন এই হৃৎপিণ্ডটা আজ ধোকা দিচ্ছে। কেমন ধুকপুক করছে। এটা যদি তাসফিন শুনতে পায় তাহলে কি হবে? অন্ধকার স্বর্গ এক চিলতে আলো নেই। কোথাও বক্ষ মাঝে এক অষ্টাদশীকে আঁকড়ে ধরে আছে সুদেহী তাসফিন। বলিষ্ঠ হাতের বাঁধনে জড়ায় ফাড়া। টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে ললাটে। হৃদয়ে দোলা লেগেছে। তলপেটে থাকা প্রজাপতিগুলো উঠতে চলেছে। স্বামীর আদর বুঝি এটাই হয়তো। কমফোর্টার টেনে ঢেকে নিল নিজেদের। গুটিসুটি হয়ে শুয়ে রইল ফারা। সুখ, জি। ঘুমাবো। চোখ দুটো ছোট ছোট হয়ে এলো ফারার। ঘুমাক, কিন্তু ফারাকে বলছে কেন? সে কি করবে? ঘুমান। চর শব্দটি বিরক্তের ন্যায় উচ্চারণ করলো তাসফিন। ছোটদের বিয়ে করা আরেকটা ঝামেলা। তাদের বোঝাতে বোঝাতে অর্ধেক জীবন শেষ। উফ, তার বউটা কবে বুঝবে তাকে? হাঁটুর বয়সে এই মেয়েটা তাকে সামলানোর ক্ষমতা রাখে না, অথচ নিজের সবটা তার উপরে ছেড়ে দিয়েছে লেফটেন্যান্ট যে। বুকে ঘুমাবো, তুমি শো। আহম্মক বনে গেল ফারা। তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। আকস্মিক লজ্জা অনুভব করলো। উমা, তাসফিনকে তার বুকে মাথা রেখে ঘুমাবে? ইস, কি লজ্জা! একদম সিনেমা হয়ে গেল। দম আটকে বাড়াই যাবে কিসে? কি হলো, শো? নপ, আপনার লজ্জা করে না ছোটদের বুকে ঘুমাতে? উফ বউ। উফ স্বামী। থামকালো তাসফিন। বেপাস কথায় নিজেও থতমত খেয়ে গেল ফারা। হো হো করে হেসে উঠল তাসফিন। ম্যাডাম, কি বললেন? আবার বলুন। থম মেরে গেল ফারা। ভুলবশত সেও স্বামী বলে ফেলেছে। ইস, কি লজ্জা! আমি কিছু বলিনি। কিন্তু আমি তো স্পষ্ট শুনতে পেয়েছি। সরি। সে এগেইন। আর বলবো না। আবার বলতে হবে। বলতে তো আপনাকে হবে ম্যাডাম। হুট করেই ফারাকে সাপের মতো প্যাঁচিয়ে নিল তাসফিন। আটকে উঠল ফারা। অসহায় মুখ করে তাকালো তার দিকে। তাসফিন তো ছেড়ে দেওয়ার পাত্র নয় মোটেও। পরপর গোলাপি পাপড়ির ন্যায় ওষ্ঠ জোড়া টেনে নেয় নিজ পুরুষ্ট ঠোঁট পেঁচে। শরীরটা অসাড় হয়ে আসছে তার। কাঁপুনি রোগীর মতো কাঁপছে সে। দীর্ঘ সময় নিয়ে ঠোঁটের ভাঁজে থাকা মিষ্টি সুধা পান করে নেয় উম্মাদ তাসফিন, যাকে আটকানোর সাথে নেই ফারার। ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে থাকলো দুজনেই। চোখ দুটো খিচিয়ে বুঝে রেখেছে ফারা। ওই ফাজিল লেফটেন্যান্ট সাহেবের দিকে তাকানোর সাধ্য নেই তার। জান, ওয়ান্স মোর अगेन প্লিজ। সহসা চোখ মেলে তাকালো ফারা। বুকের ভেতরে দুরু দুরু কম্পন অনুভব করছে। দুহাতে ঠেলে দিল অসভ্য কমান্ডারকে। না, ফাজিল লেফটেন্যান্ট সাহেব সরে দাঁড়ান। আই ওয়ান্ট। কাছে আসতে বলছে। বেশ রাগ নিয়েই বলল তাসফিন। মেলে গেল ফারা কাপা স্বরে। দূর থেকেই বলল, না, আপনি কেমন যেন। ফিচলে হাসে তাসফিন। গা দুলিয়ে বলল, ইস, অমন করে না জান, এসো না। ফারা আকস্মাৎ ভ্যাঁ করে কেঁদে ফেলল। ফোপাতে ফোপাতে বলল, আপনি এমন কেন করছেন? পিটপিট চোখ করে তাকালো তাসফিন। মৃদু হেসে বলল, আচ্ছা, কিছু করবো না, বুকে এসো। ফারা ভয় পাচ্ছে। ফাঁকা ঢোক গিলে বলল, সত্যি তো? একদম। ফারা কাছে আসতেই বুকে টেনে নিল তাসফিন। কপালে উষ্ণ ছোঁয়া এঁকে চোখ পোছে। মনে মনে নিজেকে শুধায়, তুই এত ভালো কবে হলি তাসফিন? সেই মনে তাসফিন বেচারি শোক নিশ্চয় ভালো ভাবছে। ইস, কি হবে সামনে। নেভি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ গভীর রাতে অপারেশন চালিয়ে বঙ্গোপসাগরের মাঝখান থেকে একজন অস্ত্র পাচারকারীকে আটক করেছে। বাতাসে এখনও লবণাক্ত গন্ধ। জাহাজের ডেকের আলোয় ধরা পড়া পাচারকারীদের মুখ দৃঢ় কিন্তু উদ্বিগ্ন।
তাসফিন তাদের মধ্যে সবচেয়ে সন্দেহজনক লোকটিকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের কক্ষে। রুমটি ছোট, শীতল, একপাশে একমুখী কাচের জানালা। আলোটা ইচ্ছে করে কিছুটা কমিয়ে রাখা হয়েছে যাতে অপরাধীর মানসিক চাপে থাকে। তাসফিন ধীর পায়ে সামনে এসে দাঁড়ালেন, তার চোখে কঠোর দৃষ্টি। তিনি চেয়ারে বসে কড়া গলায় বললেন, তোমাদের দলনেতাকে এই অস্ত্র কোথায় পাঠানো হচ্ছিল? পাচারকারী প্রথমে চুপ করে থাকলো, তারপর ঠোঁট কামড়ে বলল, আমি কিছু জানি না স্যার, আমি শুধু মাঝি, আমাকে ভাড়া করা হয়েছে। তাসফিন এক ঝটকায় টেবিলের উপরে রাখা কাগজপত্র তার সামনেই ছুড়ে দিলেন। মিথ্যে বলার চেষ্টা করো না, আমাদের কাছে প্রমাণ আছে। তোমার মোবাইল ট্র্যাক করা হয়েছে, তোমাদের প্রতিটি কথোপকথন রেকর্ড আছে। এখন বলো, অস্ত্র কার কাছে যাওয়ার কথা ছিল? লোকটি ঘামতে শুরু করলো, একবার পানির বোতলের দিকে তাকলো। তাসফিন ইশারায় বোতল এগিয়ে দিলেন। পানি খাও, কিন্তু মনে রেখো, মিথ্যে বললে অবস্থা আরো খারাপ হবে। আমি শুধু ডেলিভারি দেই, আসল বায়ার কারা জানি না, কিন্তু একজন মানুষ আছে, সবাই তাকে বড় ভাই বলে ডাকে, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। ঠিক আছে, বড় ভাই সম্পর্কে যা জানো সব বলো। লোকটাকে আকস্মিক আবারও লাথি বসায় তাসফিন। উল্টো পড়ে যায় লোকটা, কলার চেপে ধরে তাসফিন। বলবি কি না কে সে বড় ভাই? রীতিমতো কাঁদছে লোকটা, কণ্ঠনালীতে কথাগুলো আটকে আসছে। আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি। আবারও আঘাত করতে যায় তাসফিন। নাইম ইসলাম তাকে আটকালো, সৌহার্দ্য টেনে তুলল লোকটাকে, গলা চেপে ধরে তার। কেউ সময় পার হতেই কেঁপে কেঁপে ওঠে লোকটার পুরুষ্ট শরীর। আকস্মিক মাথা ঘুরিয়ে পড়ে যায় সে, মুখ থেকে সাদা সাদা ফেনা বেরিয়ে এলো, নিঃশ্বাস ত্যাগ করেছে বিষক্রিয়ায়। বেলকুনিতে দাঁড়িয়ে নৌঘাটিতে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠছে মানসপটে। কি এসব? সামথিং রং। তার শরীরে কিছুই ছিল না, শুধু হাতে ঈগল পাখির রিংটা ছাড়া। সেটাতে কোনো রকমের বিষ পাওয়া যায়নি, অথচ পুরো শরীর নীল হয়ে গেছে। ভোরের আলো ফুটতে শুরু করার মুহূর্তটি অপার্থিব সৌন্দর্যে ভরা। চারিদিকে তখন হালকা ধূসর অন্ধকারের চাদর আস্তে আস্তেই সরতে থাকে। পূর্ব দিগন্তে মৃদু কমলা আভা দেখা যাচ্ছে, যেন রঙের ক্যানভাসে সূর্য এক টুকরো উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে। পাখিরা ধীরে ধীরে ডাকে, শীতল বাতাস গায়ে শিহরণ জাগায়। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় মুক্তার মতো ঝলমল করে ওঠে। ঘাসের উপরে খালি পায়ে হাঁটলে শিশিরের শীতল স্পর্শ হৃদয়ে এক অন্যান্য প্রশান্তি এনে দেয়। বেঘরে ঘুমাচ্ছে ফারা, আকস্মাৎ হাতে টান পড়ল তার। সুখ ওঠো, সুখ, এই সুখ ওঠো বলছে। সুখ উঠতে বলেছে। সকাল হয়নি তো কমান্ডার? ওঠো তুমি। এক প্রকার ফারাকে টেনে ঘুম থেকে তুললেন তাসফিন। কি হয়েছে আপনার? ভূত দেখেছেন নাকি সকাল সকাল? ডান ভ্রু একটু কুচকে নিল তাসফিন। না, আমার ড্রেস বের করো, জগিং এর যতগুলো রাখা আছে সবে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। এত সকালে এই পচা লোকটা তাকে এটার জন্য ডেকে তুলেছে? সিরিয়াসলি আপনি এটার জন্য আমায় ডেকেছেন লেফটেন্যান্ট সাহেব? তো তুমি কি ভুলে গেছো আমি সেদিন যাওয়ার সময় কি বলেছিলাম? তার মানে এখন আমি আপনার এসব কাজ করব? তো কে করবে? উঠো। রাগে দুঃখে কষ্টে উঠে দাঁড়ালো ফারা। ঘুমটা হয়নি তার, মাথাটা ঝিমঝিম করছে। কুটিকুটি পায়ে এগিয়ে গেল ওয়াশরুমে। ওখানে আলাদা আলাদা ক্যাবিনেট রয়েছে অনেকগুলো তাক, সুন্দর করে আয়রন করা শার্ট প্যান্ট, অন্য তাকে জুতাগুলো রাখা। ফারা জগিং স্যুট বের করে জুতা নিয়ে বেরিয়ে এলো, মুখ গোমড়ো করে বলল, এ নিন আপনার জগিং স্যুট। বাঁকা হাসলো তাসফিন, রেডি হয়ে দ্রুত বেরিয়ে গেল। এটা তার রোজকারি কাজ। একজন সৈনিক সে, নিজেকে ফিট রাখতে হবে, তবেই তো লড়াই করতে পারবে। তাসফিন বেরিয়ে যেতে বিছানায় গা এলিয়ে দিল ফারা। হঠাৎ করেই চিৎকার শুনতে পেল। আতকে উঠে সে দৌড়ে গেল বেলকুনিতে। নিচে দাঁড়িয়ে আছে তাসফিন, তর্জনী আঙ্গুল তুলে শাসনের সহিতে আওড়ালো, এসে ঘুমোতে দেখলে একের পর এক চুমু খাবো। কথাটা বলেই ছুট লাগালো তাসফিন। ঠোঁট উল্টে কেঁদে ফেললো ফারা। কি ফাজিল লেফটেন্যান্ট সাহেব। সূর্যের সোনালি আলো গাছের পাতায় চিকিমিকি করছে, শিশির বিন্দুদের মুক্তার মতো ঝলমল করে তুলছে। হালকা মেঘের টুকরো নীল আকাশে ভেসে বেড়াচ্ছে, আর বাতাসে ভেসে আসছে তাজা ফুলের মিষ্টি গন্ধ। পাখিরা আপন মনে কিচিরমিচির করছে, যেন এক স্বর্গীয় সঙ্গীতে সুর তুলেছে। চারিদিকে এক অদ্ভুত শান্তি, সতেজতা আর উজ্জ্বলতার ছোঁয়া। একটি নতুন দিনের আশায় পরিপূর্ণ এক ঝলমলে সকাল।
ব্যাগ গুছিয়ে একদম রেডি স্নেহা, মনে আনন্দের বন্যা বইছে রীতিমতো। এত সুন্দর হবেই বা না কেন, এতগুলো দিন পর ফারাকে দেখতে পাবে। এই তো আজকে নবীন সহ স্নেহা দুজনেই ঢাকা যাচ্ছে ফারার কাছে। অবশ্য নবীন বলেছে স্নেহাকে কিছুদিনের জন্য রেখে ফের চলে আসবে। এখন দেখা যাক কি হয়। নাচতে নাচতে ডাইনিং রুমে এলো স্নেহা। ইতিমধ্যেই জয়নাল আহমেদ খেতে বসেছেন, সঙ্গে আছেন সাজ্জাদুল আহমেদ। দুজনেই কিনা কাটা নিয়ে আলোচনা করছে। ছেলের বাড়িতে কি পাঠাবে না পাঠাবে এসব নিয়ে তাদের আলাপ আলোচনা। ভাইয়া, নবীন তো বলল জামা কাপড় থেকে শুরু করে ফল মিষ্টি সব কেনা হয়ে গেছে, এখন শুধু তোমার দেখার পালা। জয়নাল আহমেদ খাবারের টুকরো মুখে তুলে বললেন, হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছিলাম যে আমাদের গোয়ালে তো অনেকগুলো গরু আছে, সেখান থেকে যদি তরতাজা গরুর গোস্ত দেওয়া হয় তাহলে কেমন হবে ব্যাপারটা? সাজ্জাদুল আহমেদ আনন্দের সহিত বললেন, এটা তুমি একদম ঠিক করেছো ভাইয়া, ইদানিং গরুর গোস্তর দামটাও চড়া খুব। জয়নাল আহমেদ তৎক্ষণাৎ বললেন, তাহলে এক কাজ করি, নবীনকে বলে ব্যবস্থা করে ফেলি। ঠিক আছে। খাবার শেষ করে উঠে দাঁড়ালো জয়নাল আহমেদ। আরিফ আহমেদ নিজ দায়িত্বে সাজ্জাদুল আহমেদকে ঘরে নিয়ে গেলেন। হাফ ছেড়ে বাঁচল স্নেহা। গুটি গুটি পায়ে এগিয়ে গেল, খেতে বসেছে। আগমন ঘটে শায়লা আহমেদের। শুনো, বোনের শাশুড়ি শ্বশুর বাড়ি যাচ্ছ ভালো কথা, কিন্তু ওখানে গিয়ে নাচানাচি লাফালাফি করবে আর সেগুলো আমার কানে আসবে, তখন কিন্তু খবর আছে। যাবে, ঘুরবে, কিছুদিন তারপর ফিরে আসবে। যদি বাদরামি করো তাহলে ফল খুব খারাপ হবে, এই আমি আগে থেকেই বলে দিলাম। রুটির টুকরো মুখে নেওয়ার পূর্বেই হাত থেমে গেল স্নেহার। এটা কোনো কথা? সে যাবে অথচ মজা করতে পারবে না? হায় রে কপাল। কিরে, খাচ্ছিস না কেন? মায়ের ধমকে হুঁশে ফিরল স্নেহা। ফাঁকা ঢুকিলে বলল, বলছিলাম কি মা, তুমি খাও, আমি ফারার বাড়িতে গিয়ে খাবো। চুপচাপ টেবিল ছেড়ে উঠে গেল স্নেহা। সুচালো চোখে তাকিয়ে আছেন শায়লা আহমেদ। কিচেন থেকে কফির কাপ হাতে বেরিয়ে এলো ফারা। সোফায় বসে কাজ করছিলেন সাইফুল। ভাই, আপনার কফি। সৌজন্যমূলক হাসলো সাইফুল। হাত বাড়িয়ে কফি কাপ নিয়ে বলল, থ্যাঙ্কস ফারা। ফারা স্বভাব সুলভ মিষ্টি হাসি উপহার দিয়ে ফের কিচেনে গেল। কেউ সময় পরেই ওপর থেকে চিৎকার শুনতে পেল, ফারা, ফারা কোথায় তুমি? ইমিডিয়েটলি রুমে এসো। হঠাৎ তাসফিনের চিৎকার শুনে বাড়ি শুদ্ধ লোক অবাক হলো। কিচেনে থাকা রুবেনা শেখ প্রকুচকে শুধায়, কি হলো এটা? সকাল সকাল চেঁচাচ্ছিস কেন তাসফিন? ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। এখন আবার কি হলো? লোকটা এভাবে ডাকছে কেন? নকুল ক্রন্ধ পায়ে ছুটে এলো। ফারা উদ্দেশ্যে বলে, ফারা তোমাকে তাসফিন ভাইয়া ডাকছে, যাও তো দেখো কি হয়েছে। ফারা অপেক্ষা করলো না, ত্রস্ত বেগে ছুটে গেল। মহারাজ ভঙ্গিতে রুমের এক্সট্রা কাউচের ওপরে পা তুলে বসে আছে তাসফিন। ইস্পাত কঠিন চোয়াল। আপনি ডেকেছিলেন? ব্যস্ত পায়ে ভেতরে প্রবেশ করলো ফারা। চোখ তুলে তাকালো তাসফিন, দৃষ্টি কঠিন। বাড়িসরে বলল, বাইরে যাও। কথার অর্থ বুঝতে পারে না ফারা। ফারা চুপচাপ বাইরে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। বাইরে যেতে বলেছে। এই মাত্রই তো ডাকলেন, তাহলে এখন? যেতে বলছে বাইরে, দরজার কাছে। এবার পারমিশন নিয়ে ভেতরে এসো। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। এটা কোনো কথা? গাল ফুলিয়ে ফেলেছে সে। রাগে দাঁত কটমট করে শুধায়, আসবো? ইয়েস। রাগে ফুসছে রীতিমতো ফারা। ভেতরে এলো সে। উঠে দাঁড়ালো তাসফিন। বুকে হাত গুজে বলল, আমার ড্রেস কোথায়? চেঞ্জ করবো কখন? কফি কোথায়? আপনার সব তো ওয়াশরুমে আছে, কফিটা তো কিচেনে। ঝটপট গিয়ে ড্রেস বের করো, ফাস্ট। গো গো, হারি আপ। দ্রুত গতিতে দৌড়ে গেল ফারা। হাঁপিয়ে যাচ্ছে মেয়েটি। বাথরুম থেকে কান পেতে শুনল ফারা, এটা ঠিক নয়, বদলুক একটা। কান্নায় চিকুর দিতে মন চাচ্ছে ফারার। পাগলের মতো এদিকে সেদিকে ছুটে সব রেডি করে রাখলো ফারা। রেডি? টাওয়েল টেনে নিল তাসফিন। দরজার দিকে ইঙ্গিত করে বলল, গো। রেডি হতে হতে যেন কফি নিয়ে এখানেই পাই। গাল ফুলিয়ে নিচে কিচেনে গেল ফারা। কফি রেডি করাই ছিল। সে তো ভেবেছিল তাসফিন নিচে এসে খাবে, অথচ জদরেল লেফটেন্যান্ট সাহেব ইচ্ছে করেই এমন করছে। চুপসে যাওয়া মুখখানি নিয়ে কফি হাতে উপরের দোতলায় গেল ফারা। সেই আগের মতোই বসে আছে তাসফিন। তৈরি হয়নি, শুধু প্যান্ট ঠিকঠাক ভাবে পড়েছে, কিন্তু শার্টের সবগুলো বোতাম খোলা রয়েছে। আসবো? ভেতরে এলো ফারা কফির টেবিলের উপরে রাখলো কফিটা। আপনার কফি। কাম ইনসাইড।
ভালো বাচ্চার মতো এগিয়ে গেল ফারা। নতমস্তকে দাঁড়িয়ে আছে। হলুদ রঙা একটা গোল জামা পরেছে সে, অন্য দুধারে ক্রস করে পড়েছে। বুকের সামনে দুটো ফিতের ডিজাইন করা জামাতে। আকস্মিক সেই ফিতেগুলো টেনে নিজের কাছে নিয়ে এলো ফারাকে। আতঙ্কে ডান হাত পিছনের দিকে নিয়ে পিঠটা কিছুটা চেপে ধরে ফারা। সামনের দুটো ফিতে পিছনের ফিতের সাথে বাঁধা রয়েছে। সামনের ফিতেটা টানলেই পিছনের ফিতে খুলে যাবে। জামা খসে পড়ে নেয় ফারা। চেপে ধরল সে। ছাড়ুন ছাড়ুন, খুলে যাচ্ছে। যাক খুলে। ছি, আপনার লজ্জা করছে না আমায় দেখতে? যাক খুলে। খুলিনি তো, দেখতে পাচ্ছি না, খুলে দাও। লজ্জায় চোখ দুটো বড় বড় হয়ে গেল ফারার। কান দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে। ছি, ছাড়ুন আমায়। প্রত্যুত্তরে কিছু বলল না তাসফিন। আরেক দফা ফারাকে অবাক করে দিয়ে জামাটা নিচে নামিয়ে ফেলল। বড্ড আসলে সে মুখ ডুবায় সেখানটায়। গগন কাঁপিয়ে কেঁপে উঠল ফারা। অনাকাঙ্ক্ষিত ভাবতেই তাসফিন তার অনাবৃত বক্ষে পুরুষ্ট ওষ্ঠগুলো ছোঁয়ালো। থেমে থাকেনি সে। ওষ্ঠজোড়া অগ্রসর হয় নিচের দিকে। দু হাতে তার গোছানো চুলগুলো খামচে ধরে ফারা। চোখ দুটো খিচিয়ে বুঝে ফেলে সে। চোখ তুলে তাকালো তাসফিন। ফিসফিসিয়ে হাসকি স্বরে বলল, নট ব্যাড। সহসা সরতে চাইল ফারা। কোমর পেঁচিয়ে ধরেছে তাসফিন। আই ওয়ান্ট ইট অ্যাগেন। ফারা ছটপট করল। হৃৎপিণ্ড প্রবল বেগে দুকপুক করছে। গলা শুকিয়ে এলো মুহূর্তের মাঝে। এখন তার কি হবে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফারা। বারবার ওনাটা নেই যথা নিজেকে ঢেকে রাখার চেষ্টা চলছে। রাগে দুঃখে কান্না পাচ্ছেটা। একটা মানুষ এত অবাধ্য কি করে হয়? তার নিজের লেফটেন্যান্ট সাহেবকে না দেখলেই জানতেই পারত না। মন চাচ্ছে হাত পা ছাড়িয়ে কান্না করে ফেলতে। আমি কি হেল্প করব? শব্দ শাওয়ার নিয়ে বেরিয়ে এসছে তাসফিন। ভেজা চুলি এলোমেলো অবস্থায়, পরনে শুধু একটা সফেদ টাওয়াল জড়ানো। তাকে টাওয়াল জড়ানো অবস্থায় দেখে চোখ দুটো বড় বড় হয়ে এসেছে। ছি ছি, কি নির্লজ্জ আপনি, এভাবে চলে এসেছেন। সহসা হেসে ফেলল তাসফিন। এলোমেলো চুলগুলো আরও একটু এলোমেলো করে ঠিক ড্রেসিং টেবিলের সামনে এসেই দাঁড়ালো। আয়নার তার উদম পিঠ দেখা যাচ্ছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। ঠোঁট গোল হয়ে পুরো মুখ ফু দিতে লাগলো ফারা। পিটপিট চোখ করে তাকাচ্ছে সে। মিসেস শেখ, এইভাবে তাকালে তো অন্যরকম ফিল আসে। থম মেরে গেল ফারা। তাসফিন ফের বলে ওঠে, আসলে তুমি যেভাবেই তাকাও, আমি কিন্তু সবসময় মোটেই থাকি। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারার। তেতে উঠল সে। চেঁচিয়ে বলল, আপনি এমন লুচু, আগে জানলে কখনো বিয়ে করতাম না। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারার। তেতে উঠল সে। চেঁচিয়ে বলল। পরের বাক্যটি সম্পূর্ণ শেষ করতে পারল না ফারা। তার পূর্বেই ওড়না টেনে অনাবৃত বক্ষে ঠাস করে ওষ্ঠ ছুঁয়ে দেয় তাতে। কথাটা উড়ে গেছে ফারার। এক প্রকার হিসিয়ে বলে তাসফিন। পরের বার চেঁচিয়ে কথা বললে ডিরেক্ট ঠোঁটে। মুখ গোমড়া করে বেরোতে যায় ফারা। পেছনে ডাকে তাসফিন, যান, ড্রেস বের করে দিয়ে যাও। নাক ছিটকায় ফারা। তর্জনী আঙুল তুলে শাসনের সহিতে আওড়ালো, ট্রেনিংয়ে নিজের কাজ নিজে করতে শেখায়নি, নিজেটা নিজে করুন। পারবো না আমি করতে। বাট আমার তো এখন ফুটফুটে বউ আছে সুখ, সেই করবে সব কাজ। কচু করবে। আমি যাচ্ছি আম্মুর কাছে আপনার সম্পর্কে নালিশ করতে। আপনি আমাকে ঘরেও ঢুকতে দেন না পারমিশন ছাড়া, ফাজিল লেফটেন্যান্ট। এই সুখ, দাঁড়া। ফারা দাঁড়ালো এক দৌড়ে নিচে। সাহসা হেসে ফেলল তাসফিন। বউটাকে জ্বালাতে ভীষণ ভালো লাগে তার। রোদে মাখো মাখো দুপুর। আকাশে এক ফোঁটা মেঘ নেই। রোদটা যেন চোখ ধাঁধানো সোনার পাতার মতো ঝলসে উঠেছে। গাছের পাতাগুলো তেতে আছে। হালকা বাতাস এলেও গরম যেন থামতেই যায় না। রাস্তার দিকে তাকালে দেখা যায় পথ চলিত মানুষদের ছাতা মাথায় বা গামছা দিয়ে মুখ ঢেকে হাঁটছে। রিক্সাওয়ালারা ধীর গতিতে চালাচ্ছে রিক্সা, যেন গরমে হাঁপিয়ে উঠেছে। দূরে কিছু কুকুর ছায়ার খোঁজে গাছের নিচে গুটিসুটি মেরে বসে আছে। বাড়ির বারান্দা থেকে বাইরে তাকালে দেখা যায় উঠোনটা যেন উত্তপ্ত হয়ে আছে। গাছের ছায়াগুলো ছোট হয়ে গেছে। দেয়ালে রোদের ছাপটা পড়ে যেন আরো উজ্জ্বল লাগছে। বারান্দার কোণে রাখা ফুলের টবে মাটি ফেটে চৌচির ফুলগুলো ক্লান্ত হয়ে পড়েছে। গরমের তাপটে যেন চারপাশ স্থির হয়ে আছে। শুধু মাঝে মাঝে কোথাও একটা চিল উড়ে যায় ধীর গতিতে রোদের সঙ্গী হয়ে। আম্মু, আপনার ছেলে আমায় দৌড়ায় শুধু শুধু। হাত পা ছড়িয়ে রীতিমতো কাঁদতে শুরু করেছে ফারা। এই তো সকাল থেকে ফারাকে অহেতুক তাসফিন দৌড়াতে নিচ্ছে। রবীন্দ্র শেখ আহমেদ বনে গেছেন। কি বলবে এখন?
তাসফিন হঠাৎ এমন করছে কেন? এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এলো নূপুর। এই নাও, খাও, একটু ঠান্ডা হও, আর এই কান্নাটা থামাও। গাল ফুলিয়ে বসলো ফারা। ঝুমুর আপুকে ডেকে দাও। ঝুমুর ব্যাগপত্র নিয়ে নিচে এসেছিল। ফারাকে কাঁদতে দেখে কিঞ্চিত অবাক হলো। সকাল থেকে সে নিজের অনলাইন ক্লাস নিয়েই ব্যস্ত। সে কি করে জানবে বাড়িতে কি হয়েছে? কি হচ্ছে এখানে? ফারা কাঁদছে কেন? বলতে বলতে এগিয়ে এলো ঝুমুর। নূপুর সবটা বলল তাকে। অট্ট হাসিতে ফেটে গেল ঝুমুর। তার হাসির কারণ বোধগম্য হয় নয় ফারার নিকটে। আপু তুমি হাসছো? আরে চিল ভাইয়া, অহেতুক তোমাকে জ্বালাচ্ছে, বুঝতে পারছো না? বাই দ্য ওয়ে, আজকে না তোমার নবীন বরণ অনুষ্ঠান, যাবে কখন? এত সব কিছুর খেয়ালে ফারা ভুলেই বসেছে সে আবার কলেজে ভর্তি হয়েছে। এমা, সে তো কিছুই রেডি করেনি। রুবেনা শেখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কি রে ফারা, তো সব কিছু রেডি তো? চোরা চোখে তাকায় ফারা। আসলে আম্মু আমি না ভুলেই গিয়েছি। কপাল চাপড়াচ্ছে রুবেনা শেখ। হাই কপাল, কি করিস তুই? আচ্ছা নূপুর, ওকে একটা ভালো শাড়ি বের করে দে। আর হ্যাঁ ঝুমুর, তুই ওকে রেডি করিয়ে দিস, নিয়ে যা। ফারাকে নিয়ে রমে গেল ঝুমুর। হালকা বেগুনি রঙের শাড়ি বের করে দিল ঝুমুর, সাথে ছোট ছোট টপ রিং। এই নাও, তাড়াতাড়ি শাড়িটা পরে রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে।